নিত্য জীবন সম্পর্কে একটু জানি। গুরু উমাশঙ্কর চক্রবর্তীর কাছে আমার শুরু ওখানে। তখনকার আগরতলার নৃত্য চর্চার মানে পরিবেশটা কিরকম? তারপরে পদ্মিনী চক্রবর্তী আর হীরা, ভারতনাট্যম, কত্থক, এই দুটো স্টাইলই খুব আস্তে আস্তে কলাতীর্থ আর নৃত্যাঙ্গন এবং শঙ্কর ডান্স, এই তিনটে খুব মেইনলি। আর মণিপুরি নাচ তো আমরা জানি ত্রিপুরাতে সব থেকে পুরনো বা নর্থ ইস্টেরই সব থেকে পুরনো ক্লাসিক। বুদ্ধিমন্ত সিংহ, তারপর নবকুমার সিংহ, ওনারা গিয়ে শান্তিনিকেতনের থেকে বিশ্বভারতীতে নাচটাকে, এই কারণেই ওয়েস্ট বেঙ্গলে মহাশল শহরগুলো যেগুলো ধর্মনগর, উদয়পুর বা বিভিন্ন অংশে শাস্ত্রীয় নাচের চর্চা শুরু হয়। মানে সেই সময়ে তোমার দেখা ওই অঞ্চলগুলো শাস্ত্রীয় নাচের ক্ষেত্রে, যেহেতু যুব উৎসব এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে ন্যাশনাল লেভেলে 3rd পজিশন হয়েছিল আমার থেকে, তো ওটা ত্রিপুরার জন্য প্রথম শাস্ত্রীয় নাচের। চিন্ময় দাস, গুরু চিন্ময় দাস, ও ওনার একটা বিশাল আকারে মঞ্জির ডান্স একাডেমি খুবই নাম করেছে এবং খুবই সাকসেসফুলি উনি। মানসীদি আছে, ভারতনাট্যমে সঙ্গীতা ঘোষ আছে, এরকম বঙ্কিমদা আছে মণিপুরিতে। এখন আসলে অনেক কিছু হয়ে গেছে, নাচের স্কুলও অনেক। নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা জানব ত্রিপুরা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য চর্চার ইতিহাস এবং বিভিন্ন দিক। আমরা এই পর্বে যার কাছ থেকে এই তথ্যগুলো জানার চেষ্টা করব, তিনি আপনাদের সবার পরিচিত আমাদের রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য সংগঠক এবং অবশ্যই আমাদের সঙ্গীত নাটক একাডেমি আগরতলা ডকুমেন্টেশন সেন্টারের আমাদের ডাইরেক্টর মহাশয়া শ্রদ্ধা সর্বাণী নন্দী। আমরা দিদিকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে, সেটা কিভাবে নাচে পরিণত, এই নাচটা শুরু হলো, সেই বিষয়টা আগে একটু জানবো। নমস্কার, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। খুব ভালো কাজ হচ্ছে এগুলো আমাদের ত্রিপুরার নৃত্য চর্চাতে। আমাদের এই সমস্ত আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের গুরুরা আছেন, সবারই এই ব্যক্তিগত আলোচনাগুলো আমাদের পরবর্তী জেনারেশনে খুবই কাজ দেবে, ওদের সাহায্য করবে। আমার জীবনের নাচের শুরু একদম ছোট থেকে, মানে আমার 3-4 বছর বয়স থেকেই আমি নাচ শুরু করি। এবং আমার যেটা বললে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার মা বাবা দুজনেই শিল্পী, পেইন্টার এবং ড্রামাটিস্ট আমার বাবা। আমার মাও পেইন্টার এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো ওই পরিবেশে বড় হয়েছি শুরু থেকেই। মানে আমার হয়তো একটা নাচের প্রতি আগ্রহ দেখেই আমার মা বাবা আমাকে নাচে ভর্তি করান গুরু উমাশঙ্কর চক্রবর্তীর কাছে। আমার শুরু ওখান থেকেই। এবং ওটা আমি 3.5-4 বছর বয়স হবে, একদম ছোট। আমি শুরু থেকেই, আমি আর অন্য কিছু না, আমার শুধু নাচটাই পছন্দ ছিল। আমাকে গানেও দেওয়া হয়েছিল, ছবি আঁকাতেও দেওয়া হয়েছিল। আমি নাচটাই বেশি করতাম, ভালোবাসতাম পড়াশোনার পাশাপাশি। এই কারণে আমি নাচটাই চালিয়ে গেছি। আমার মা বাবা সেটা বুঝতে পেরেছিলেন এবং কখনোই অন্য কিছু করতে ফোর্স করেনি। যেটা ভালোবেসেছি সেটাই করেছি। এবং গুরু উমাশঙ্কর চক্রবর্তীর কাছ থেকে আমি শুধু নাচ যে শিখেছি না, মানে পুরো নাচ সম্পর্ক, নাচের জগৎটা আমি ওনার কাছ থেকেই প্রথমে আমার জানা, পড়া, শোনা। কারণ উনিও খুবই ওয়েল রেড, খুব নলেজেবল মানুষ এই নৃত্য চর্চা, শাস্ত্রীয় নৃত্য সব কিছু নিয়ে। নিজেও খুব স্ট্রাগল করে নাচ শিখেছেন ত্রিপুরার বাইরে গিয়ে। তো উনি আমাদের মধ্যেও, এবং একদম শুরুর দিকেরই ছাত্রী আমি ওনার নাচের স্কুলে, শঙ্কর ডান্স একাডেমি। তো ওই যে একটা হয় না, একটা ফান্ডামেন্টাল ব্যাপারটা যদি খুব স্ট্রং হয়ে যায়, মনে গেঁথে যায়, সেটা সবসময় থাকে। তো আমি এখন এই বয়স অব্দি এসেও আমি নাচের ছাড়া কোনো জীবন আমি ভাবতে পারি না। মানে কোনো না কোনো ভাবে নাচের সঙ্গে কাজকর্মে এটা দেখা যায়, নাচের সঙ্গে যুক্ত বিভিন্ন, বা দিদির একটা আলাদা করে বলবো, আমি দিদির অনুষ্ঠান বা বিভিন্ন যখন কাজ দেখেছি যে অনেকের কাজের মধ্যে হয়তো বা অনেক কিছু করার চেষ্টা করেন, কিন্তু পারফেকশনের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি থাকে শিল্পীদের। মানে সববার তো সবকিছু সম্ভব হয়ে ওঠে না। দিদির কাছে একটা পারফেকশনের একটা ব্যাপার আছে, সেটা মনে হয় এই ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণেই হয়তো সম্ভব হয়েছে। আমি আরেকটা জিনিস যুক্ত করছি প্রশ্নটায়, যে উমাশঙ্কর স্যারের কাছে শেখা মোটামুটি মানে কোন সময়কার ঘটনা এবং তখনকার আগরতলার নৃত্য চর্চার মানে পরিবেশটা কিরকম ছিল? ওটা 1980 শুরুর দিকে।
আমার একদমই তখন ছোটবেলা, 1980 শুরুর দিকে। তো সেখানে ওই সময়কার যে আগরতলায় আমরা দেখতাম, আমি তো অনেক ছোট ছিলাম, কিন্তু আমরা জানতাম যে আমি উমাশঙ্কর চক্রবর্তী, আমি মামা ডাকতাম, শঙ্কু মামা ডাকতাম, এবং উনি, তারপরে পদিনী চক্রবর্তী আর হীরা দে। আমাদের কাছে কিন্তু ছোটবেলা থেকে এই তিনজনই নৃত্যগুরু আমরা দেখে এসেছি, ওই সময়টার কথা বলছি। এবং মানে ভারতনাট্যম, কত্থক এই দুটো স্টাইলই খুব আস্তে আস্তে বেড়ে উঠছিল 1980 শুরু থেকে। এবং অনেক স্টুডেন্টস ছিল ওই সময়, আমাদের নাচের ক্লাসেও কত্থক শেখার আগ্রহ। তারপরে দেখতাম পদ্মিনী চক্রবর্তী এবং হীরা দে, হ্যাঁ আলাদা আলাদা ইনস্টিটিউশন, ওইখানেও আমাদের অনেক বন্ধু ছিল যারা ভারতনাট্যম শিখছিল। তো আমরা কিন্তু ওই ছোটবেলা থেকে ভীষণ নাচ নিয়ে গল্পও করতাম যে তোদের স্কুলে ভারতনাট্যম স্টাইলটা, ওই এক্সচেঞ্জ অফ থটস আর এগুলো কিন্তু আমাদের সময় আমরা ছোট থেকে করতাম। আমার অনেক বন্ধু ছিল যারা ভারতনাট্যম শিখছিল ওই সময় পদ্মিনী মাসি, হীরা মাসির কাছে। তো আমরা কত্থক করছিলাম, তো আমরা কিন্তু এটা আদান প্রদান করতাম। এবং একটা খুব ভালো ছিল ওই সময়ে, আমিও এটার অনেকবার সুযোগ পেয়েছি, একসঙ্গে কিছু কাজ হতো, একসঙ্গে কিছু ডান্স ড্রামা হতো, কিছু প্রোডাকশনস হতো। তখন মানে আগরতলা নাচের ক্ষেত্রে ডান্স ড্রামা বলছি যে ডান্স ড্রামা বা বিভিন্ন রবীন্দ্রনাথের এই ডান্স ড্রামাগুলোকে, বিশেষ করে রবীন্দ্রনাথের ডান্স ড্রামাগুলো একটা মানে খুব চলছিল, যেটা এখন মানে অতটা দেখা যায় না। এখন আসলে অনেক কিছু হয়ে গেছে, নাচের স্কুলও অনেক আছে এবং এখন অনেক ফিউশন বা অনেক আদার ইনফ্লুয়েন্স চলে এসছে। তখনকার দিনে কিন্তু ওই যে একটা একদম অরিজিনাল ব্যাপারটা আর কিছু এক্সপেরিমেন্টিংটা কম ছিল একদম, কারণ ফ্রেশ কত্থক শেখা হচ্ছে, ভারতনাট্যম শেখা হচ্ছে, অরিজিনাল স্টাইলটা, তার সঙ্গে রবীন্দ্র কিছু কাজ, প্রোডাকশন। আমি অনেকগুলোতে এরকম করেছি। আমার মানে ফরচুনেটলি আমি আমার গুরুর গ্রুপে লিড ডান্সার কাজগুলি করতাম মেনলি। তো অনেক হয়েছে এরকম, উমাশঙ্কর চক্রবর্তী এবং পদ্মিনী চক্রবর্তী একসঙ্গে মিলে ওরা কিছু প্রোডাকশন, আমিও ওটার পার্ট ছিলাম। তো এগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। নাচগুলো যেগুলো হতো মানে এগুলো এরকম ছিল যে কত্থকের, তোমরা কত্থকের স্টাইলে নাচ করছো, আর একটা মানে পদ্মিনী দিদিমণি স্টুডেন্টসরা ভারতনাট্যম স্টাইলে করছে। একদম যে যার স্টাইল মেনটেন করে খুব সুন্দর একটা ব্লেন্ড, যেটাকে বলে না, খুব সুন্দর একটা ব্লেন্ড ওরা তৈরি করতেন। এবং কিছু কিছু ফোকলোর আমার মনে পড়ছে খুব, মহুয়া বলে একটা ডান্স ড্রামা হয়েছিল, আমি তখন খুব ছোট। মহুয়া তো একটা ফোকলোর, একটা ডান্স ড্রামা হয়েছিল গুরু উমাশঙ্কর চক্রবর্তী এবং গুরু পদ্মিনী চক্রবর্তী, ওনারা দুজন মিলে একসঙ্গে এটার মানে পুরোটা সাজিয়েছিলেন, কোরিওগ্রাফ করেছিলেন। পদ্মিনী মাসি করেছিলেন মহুয়ার রোলটা এবং আমি ছিলাম ছোট মহুয়া, আমি ওনার ছোটবেলার রোলটা করেছি। তো এগুলো মেমোরিজে আসে, এগুলো কিন্তু ওই আর্লি 80s এর কথাই বলছি। খুব কাজ হতো এগুলো নিয়ে। ছোটবেলায় রাম কাহিনী হয়েছে, আমি রামের ভূমিকায় করেছিলাম, মানে আমাদের শঙ্কর ডান্স একাডেমি থেকে। তো এরকম অনেক ডান্স নাচের স্কুল বলতে এই যে আমাদের হীরা দিদিমণি নাচের স্কুল, মানে নাম হলো কলাতীর্থ আর নৃত্যাঙ্গন এবং শঙ্কর ডান্স, এই তিনটে খুব মেইনলি আমরা খুবই পেছনে যাই। মানে আমরা যতটুকু জানি তার আগেই তো ত্রিপুরাতে মানে মণিপুরি নাচ বা মানে চর্চা হয়েছে, মানে সেগুলো চর্চার কোনো প্রতিষ্ঠান বা কোনো গুরুর নাম তখন যারা মানে কাজ করতেন এরকম কিছু কি জানা? অনেক পুরনো আমরা ছোটবেলায় শুনেছি, আমার দেখার আমার মানে ওরকম আমার ভাগ্য হয়নি। গুরু বিহারী সিং এর নাম শুনেছি, উনি তো কত্থক, মণিপুরি কত্থক দুটোই উনি চর্চা করতেন, আমাদের রাজ্যে উনি এনেছেন এরকম। ওনারও অনেক ছাত্রছাত্রী ছিলেন, তার আগের কথা বলছি। আর মণিপুরি নাচ তো আমরা জানি ত্রিপুরাতে সব থেকে পুরনো বা নর্থ ইস্টেরই সব থেকে পুরনো ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এবং সেটা আমাদের ত্রিপুরার মহারাজারা এটা খুবই
এটা ডেভেলপ করা বা এটার প্রচার করার জন্য অনেক এবং ত্রিপুরা থেকেই প্রচারের প্রধান স্রোত শান্তিনিকেতনে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে উনি শান্তিনিকেতনে আমাদের যে নবকুমার সিংহ, প্রথম বুদ্ধিমন্ত সিংহ, তারপর নবকুমার সিংহ, ওনারা গিয়ে শান্তিনিকেতনে থেকে বিশ্বভারতীতে নাচটাকে, এই কারণেই ওয়েস্ট বেঙ্গলে এত মণিপুরি চর্চা হয়, খুবই হয়। কিন্তু আমাদের নর্থ ইস্ট বাদে ওয়েস্ট বেঙ্গলে খুবই মণিপুরি চর্চা হয়। তো আর এখন তো নর্থ ইস্টের সত্রিয়া নৃত্য চলে এসছে, আশা করি সেটাও আস্তে আস্তে আরো প্রচারে যাবে এবং অন্য রাজ্যেও আসবে। তো তারপরে আমরা যেটা দেখেছি কত্থক আর ভারতনাট্যমটাই আমরা দেখেছি প্রমিনেন্টলি ক্লাসিক্যাল ডান্স হিসেবে। আচ্ছা, আমি এবার একটু যুক্ত করছি, আমরা যদি 90-এর দশকের পরের দিকে যাই, তোমরা তখন মানে আমি যতদূর জানি মানে তখন যুব উৎসব বা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ, তখন তো মানে নিশ্চয়ই দেখেছো সেটা আগরতলা ওরিয়েন্টেড সংস্কৃতি বা নৃত্য চর্চা, শাস্ত্রীয় নৃত্য চর্চায় নয়, রাজ্যের বিভিন্ন দিকেও বিশেষ করে মহাশল শহরগুলো যেগুলো ধর্মনগর, উদয়পুর বা বিভিন্ন অংশে শাস্ত্রীয় নাচের চর্চা শুরু হয়। মানে সেই সময়ে তোমার দেখা ওই অঞ্চলগুলো শাস্ত্রীয় নাচের ক্ষেত্রে, যেহেতু যুব উৎসব এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে বিভিন্ন খান থেকে শিল্পীরা আসতেন, মানে কাদের দেখতে যে কাজ করার চেষ্টা করছে বা করেছেন এরকম? হ্যাঁ, আমি মানে ছোটবেলায় কিন্তু আমি বেশ কয়েকবার ধর্মনগর, উদয়পুরেও পারফর্ম করেছি। হ্যাঁ, ওখানেও আমি দেখেছি মানে খুবই এই সমস্ত জায়গাগুলোতেও আগরতলা ছাড়া খুবই কিন্তু নাচ গানের চর্চা মানে ছিল এবং আছে, এখন তো খুবই ভালো হচ্ছে কাজকর্ম। তো তখনও আমি দেখেছি এবং আমাদের ওই সময় দেখতাম অনেকেই, আমি এক্ষুনি তো সবার নাম মনে করতে পারছি না, কিন্তু এখনো করে যাচ্ছে, যেরকম ববি চক্রবর্তী আছেন, ববিদি কুচিপুড়ি শিখে, আগে তো কত্থকই করতেন, তারপরে কুচিপুড়ি শিখে এসেও অনেক প্রচারের চেষ্টা করেছে, ত্রিপুরাতে এখনো করছে। তো ওরকম ভাবে ওই সময়কারও এরকম অনেকেই আছে। আর মানে তখন শুরু হয়ে গেছিল আর এখন তো অনেকেই আছে, তোমরা আছো সবাই, এখন খুবই ভালো কাজকর্ম হচ্ছে। এবার আমরা মানে যতটুকু জানি যুব উৎসব এবং তাকে কেন্দ্র করে আগরতলায় শাস্ত্রীয় নাচের আরেকটু মানে একটা উৎসব হলে বা একটা অনুষ্ঠান হলে যেটা হয় আর কি, মানে একটা লোকের মধ্যে আরেকটু উৎসাহ বাড়তে শুরু করলো। এবং আমি যদি ভুল না করে থাকি, তুমি বোধহয় ত্রিপুরার প্রথম শিল্পী যে নাকি জাতীয় যুব উৎসবে ত্রিপুরার জন্য পদক এনেছো, সেটা কোন সময় বা সেই সময়ের কি? ওটা লেট 90s এরকম গুজরাটে হয়েছিল এবং আমি গেছিলাম কত্থক, মানে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি কত্থক ডান্সে। তো সেখানে গিয়ে আমি প্রাইজ পাই, ন্যাশনাল লেভেলে 3rd পজিশন হয়েছিল আমার কত্থকে। তো ওটা ত্রিপুরার জন্য প্রথম একটা যুবোৎসবে। তার আগে বোধহয় মণিপুরিতে পেয়েছে হয়তো, কিন্তু মানে অন্য ফর্মে, মানে যুবোৎসবে কত্থকে আমি প্রথম পাই এবং আমার গুরুরই আশীর্বাদ, গুরু উমাশঙ্কর চক্রবর্তী আমাকে তৈরি করেছিলেন ওটার জন্য। দিদি তো মানে উমাশঙ্কর স্যারের কথায় মানে স্যারের ইনস্টিটিউশন থেকে প্রথম স্কলারশিপ মানে সিসিআরটি স্কলারশিপ, এটা কোন সনের ঘটনা? এটা আর্লি 90s হবে, 93 94 এরকম। তার পরবর্তীর দিকে আমরা একটু যাই দিদি, মানে এই যে আগরতলা শহরে বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে বা আগরতলা ছাড়া বিভিন্ন দিকে মানে অনেকগুলো ইনস্টিটিউশনের নাম বলে শেষ করা যাবে না এখন, এত সংখ্যক ইনস্টিটিউশন। তার মধ্যে মানে শাস্ত্রীয় নাচ নিয়ে কিছু ইনস্টিটিউশন বা কিছু ব্যক্তি যাদের কাজের একটা পরিসর যেটা দেখা যাচ্ছে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, তাদের মধ্যে থেকে তাদের একটু বলতে চাইবে এবং কাজগুলো সম্পর্কে যদি একটু বলো। এরকম অনেকেই আছে মানে যারা এখন খুব সিরিয়াসলি কাজ করছে নাচ নিয়ে, এবং তারপরেও আমার মনে হয় যে ত্রিপুরাতে আরো যদি একটু সবাই একসঙ্গে মিলে কিছু মানে একটা ফোরাম করে, একটা ক্লাসিক্যাল ডান্সেস ফোরাম করে, আমার মনে হয়, হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম যে একটা ত্রিপুরা ডান্সেস ফোরাম মতো একটা ফোরাম, সেটা মানে খুব ব্যাপক আকারে না হলো এখনো আছে একটা জায়গাতে। সেটাই, কারণ আমি এটা দেখেছিলাম কলকাতায়, আমি বহু বছর ছিলাম ওখানে। আমি পরবর্তী সময় কত্থক থেকে যখন ওড়িশি শিখতে শুরু করি তখন বহু বছর আমি কলকাতায় শিখেছি, তারপর ওড়িশাতে শিখেছি। আমি ওসব জায়গাতে গিয়ে আমি দেখলাম যে না, ওদের ফোরামস আছে, ডান্সারদের ফোরাম আছে, আর্টিস্ট ফোরাম আছে, যেখান থেকে ওইগুলো হলে পরে কি হয় আরো বড় আকারে কাজ করা যায়, যেগুলো হ্যাঁ
যেগুলো একা হয়তো সম্ভব হয় না অনেক সময়। আর তুমি যেটা বলছো, এখানে অনেক সংস্থা আছে, নাচের স্কুল আছে, ইনস্টিটিউশন আছে, যেরকম চিন্ময় দাস, গুরু চিন্ময় দাস, ওনার একটা বিশাল আকারে মঞ্জির ডান্স একাডেমি, খুবই নাম করেছে এবং খুবই সাকসেসফুলি উনি কত্থক শিখিয়ে যাচ্ছেন। তোমারও তো গুরু, তুমিও শিখেছো, এবং অনেকেই ওখান থেকে কিন্তু বেরিয়ে অনেক এস্টাবলিশ ডান্সার্স এখন পুরো ত্রিপুরাতেই ছড়িয়ে আছে। তো এরকম আরো আছে, যেরকম ভরতনাট্যমেও আছে, হীরামাসি বা পতিনিমাসি স্টুডেন্টরা আছে যারা অনেকে বাইরে থাকে, অনেকে এখানে আছে। এরকম উল্লেখযোগ্য নাম আমি এক্ষুনি কাউকে বলা কঠিন, তবে আছে সিনিয়র স্টুডেন্ট। যখন আমরা ছোট ছিলাম, কত্থকের যেমন চিন্ময়দার নাম বললাম, মানসীদি আছে, ভারতনাট্যমের সঙ্গীতা ঘোষ আছে, এরকম বঙ্কিমদা আছে মণিপুরিতে। তো এরকম কিছু, এরা অনেক সিনিয়র ডান্সার, এদেরকে দেখতাম আমরা ছোটবেলায়। এদের সব নিজস্ব নাচের স্কুল আছে, এরা খুবই পরিশ্রম করছে পরবর্তী জেনারেশনকে পাস অন করার জন্য তাদের আর্ট ফর্মটা। এই যে উৎসবের কথা আসলো, যে চিন্ময় স্যারের ফেস্টিভ্যাল, মানে এটাতে একটা আলোড়ন তৈরি করে প্রত্যেক বছর ওনাদের একটা, মানে একটা নয় একাধিক অনুষ্ঠানের লিস্ট আছে ওনার, ম্যারাথন পর্যন্ত উৎসব, আবার পরম্পরা, মানে একাধিক অনুষ্ঠান। এরকম কয়েকটা অনুষ্ঠান শাস্ত্রীয় নাচের ক্ষেত্রে আগরতলায়, যেমন তুমি একটা অনুষ্ঠান করে যাচ্ছ ঘুমরু ডান্স ফেস্টিভ্যাল, এমন তো আরো ইনস্টিটিউশন কিছু কাজ করছে। এই উৎসবগুলো বা কোনো কর্মশালা হলে, যেমন সঙ্গীত নাটক একাডেমিও মানে একাধিক কর্মশালা করিয়েছে কত্থককে নিয়ে, হয়তো আরো করাবে। এই উৎসব সমারোহগুলো যেগুলো আমাদের নাচের, ত্রিপুরার শাস্ত্রীয় নাচের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ হচ্ছে বা হচ্ছে না, মানে সেইগুলো নিয়ে কোনগুলো হচ্ছে একটু যদি। এখন তো অনেক হচ্ছে। আমি আজ থেকে ধরো 10 বছর আগেও কিন্তু এত ফেস্টিভ্যাল বা এত কিছু হতো না প্রাইভেটলি। গভর্নমেন্ট থেকে কিছু প্রোগ্রাম তো হতোই, আমরা দেখতাম আগে থেকে, আমরাও পারফর্ম করেছি। কিন্তু অর্গানাইজেশনাল প্রচেষ্টা, যেরকম এক একটা কিছু একদম পিওর ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল, এটা একটা উল্লেখ করার ব্যাপার আগে হয়েছে, যেগুলো মানে ক্লাসিক্যাল কাজ মানে একটু কম বা অন্য কাজ, মানে আমরা যারা ক্লাসিক্যাল ডান্সার এবং আমরা যারা প্র্যাকটিস করেছি নাচ ডান্স ফর্মগুলো, আমরা চাইবো এগুলোর পিওর ফর্মগুলো যেন থাকে। তো এইগুলো একটু প্রমোট করা। আর এখনকার জেনারেশন, আমার কাছে মনে হয় এই ফেস্টিভ্যালগুলো খুব দরকার এখন আরো বেশি করে। এখনকার জেনারেশন তো একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে অনেক দিকে, ওদের অনেক ডিস্ট্রাকশন। তো ওই একটা জায়গাতে যে আমাদের কালচারাল হেরিটেজটা, আমাদের ডান্স ফর্ম, ইন্ডিয়ান ডান্স ফর্মগুলো, এগুলো একটু আমরা যদি সুন্দর করে আমরা মঞ্চে এগুলো দেখাতে পারি ফেস্টিভ্যাল করে, এগুলো কিন্তু ইয়াঙ্গার জেনারেশনকে ওয়ার্কশপ, যেটা বললে, ভালো ওয়ার্কশপস, কিছু ভালো ওয়ার্কশপ, ভালো ফেস্টিভ্যাল, ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম। হ্যাঁ, মানে লাস্ট টাইম আমাদের বিখ্যাত ডান্সার উমা শর্মাকে নিয়ে একটা করেছিলেন, সিবি চন্দ্রশেখরজি, উনিও এসেছিলেন। হ্যাঁ, এবং অনেকেই এসেছিলেন, আগেও এসেছিলেন। এখন আমারও মানে আমিও চেষ্টায় আছি আরো সামনে কিছু কিছু যদি মানে করা যায়, যেগুলো খুব দরকার আমাদের এখন রাজ্যে। তো আমি চেষ্টা করব কিছু ওয়ার্কশপ অর্গানাইজ করানোর। তো এগুলো খুব দরকার, কারণ হচ্ছেও। যেরকম আমি ঘুমুর নৃত্যোৎসব যখন করি, তখন আমার এটাই মনে হয়েছিল যে ত্রিপুরাতে একটা ভীষণ রকমের একটা পিওর ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল ডিমান্ড করছে। আরেকটা আমার ক্লাসিক্যাল ডান্স, আমার যেটা ফেস্টিভ্যাল ছিল ওটাতে একটাই ফরম্যাট ছিল যে সোলো। কারণ আমি দেখছিলাম কি যে সবকিছু ভীষণ গ্রুপে হচ্ছে, গ্রুপ ডান্সগুলো বেশি ইম্পর্টেন্স পাচ্ছে, বা কোনো প্রোগ্রামে একটা গ্রুপকে ডেকে দিল, বা গ্রুপ একটা সোলো আর্টিস্টদেরকে নিমন্ত্রণ করে ডাকা, বা সোলো পারফরমেন্স ভেরি ইম্পর্টেন্ট। একটা আর্টিস্টের গ্রোথে সোলো পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো আমার ফেস্টিভ্যালে কিন্তু ফরম্যাটটাই সোলো, সব সোলো পারফরমেন্স হয়। তো কারণ এখানে আমি দেখি যখনই কোনো নাচের প্রোগ্রাম হচ্ছে বা এই হচ্ছে, গ্রুপ পারফরমেন্সই বেশি হচ্ছে। তো সোলো করলে পরে কি হয়, ইয়াং ডান্সারদের কনফিডেন্সও বাড়ে, ডিপেন্ডেন্সি কমে, নিজেদের ডান্সার হিসেবে কনফিডেন্স বাড়ে, পারফর্মার হিসেবে। তো সেগুলোকে ডেভেলপ করতে, নতুন সম্ভাবনাদেরকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সোলো ডান্স অবশ্যই। গ্রুপে হলে কি হয়, অনেক সময় একটা জায়গায় গিয়ে ডেভেলপমেন্টটা, সেলফ ডেভেলপমেন্টটা একটু হ্যাম্পার হয়, যেটা সোলো পারফরমেন্সে আরো বেশি করে নিজেকে একটা চেষ্টা থাকে।
তো ফেস্টিভ্যাল তো যেমন চিন্ময়দাও করছে, তোমাদের উদয়পুরেও হচ্ছে, কৈলাসহরেও হচ্ছে, অনেকেই এখন খুব সুন্দর ফেস্টিভ্যালস অর্গানাইজ করছে প্রাইভেটলি। এবং এটাতে আমি যেটা মনে করছি দিদি, যে এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণে বা ওয়ার্কশপগুলো হচ্ছে, আমার ধারণাটা ভুল কিনা একটু বলে দেবে, তাতে কি করে আমাদের সম্ভাবনা যে আরো বাড়ছে মনে হচ্ছে, কারণ অনেক নতুন নতুনরা নাচের সঙ্গে, শাস্ত্রীয় নাচের সঙ্গে যুক্ত হতে। একদম অবশ্যই, কারণ বাইরের আর্টিস্টরাও দেখছে যে আমাদের ত্রিপুরা থেকেও অনেকে বহিরাজ্যে গিয়ে পারফর্ম করছে, এখানকার স্ট্যান্ডার্ডটাও কিন্তু ওরকম ভাবেই প্রেজেন্ট হচ্ছে যে ওরাও বুঝতে পারছে যে ভালো চর্চা হচ্ছে ত্রিপুরাতে। তো এই ফেস্টিভ্যাল বলো, এই ডেডিকেশন বা এই যে ওয়ার্কশপগুলো যেগুলো অর্গানাইজ আরো করা উচিত, কিছু কিছু গুরু, এদের ইনভলভমেন্ট, এদের সঙ্গে স্টুডেন্টরা ইন্টারঅ্যাক্ট করে, এর থেকেই তো গ্রোথ হবে। গ্রোথের ক্ষেত্রে একটা জায়গায় আমি দেখলাম যে কত্থক নাচটা যেরকম ভাবে ত্রিপুরার বিভিন্ন জায়গায় খুব অনেকটা দিন যাবৎ ছড়িয়ে আছে এবং কাজ হচ্ছে, আর ভরতনাট্যম বা ওড়িশি আরও যে ফর্মগুলো আছে কুচিপুড়ি, সেগুলো শহর ভিত্তিক কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে, বা মণিপুরিটাও যদি বলি, মণিপুরি অধ্যুষিত অঞ্চল যেগুলো, সেগুলোতে আটকে যাচ্ছে। সেই জায়গায় সমস্যাটা কি, আমি কয়েকটা সমস্যাও সামনে রাখছি, ভাষাগত সমস্যা বা সহযোগী বাদ্যযন্ত্র এবং যন্ত্রীর অভাব, বা আর অন্য কিছু যদি থাকে আর কি কারণে কত্থকটা যতটা ছড়িয়ে গেছে সেই কাজটা অন্য ডান্স ফর্মের ক্ষেত্রে না। এটা কি হয়েছে, এটা আসলে মেইন, আমার কাছে মনে হয় মেইন রিজনটা হচ্ছে টাইম। কত্থক অনেকটা টাইম পেয়েছে এখন অব্দি, সেই আমাদের গুরু বিহারী সিং থেকে, তার আগেও কিছু কিছু যারা এবং তারপরে থেকে যে গুরুমা শঙ্কর চক্রবর্তী, ওনার অনেক ছাত্রছাত্রীরা অনেকটা সময়, অনেকগুলো কিন্তু ডেকেডস পেরিয়ে গেছে কত্থকটাকে আমাদের সময়ের কথা বললে কি আমরা বলতে পারি যে না মণিপুরি তো আরো বেশি সময়, মণিপুরি এই কথাটা তো একদম ঠিক। মণিপুরির ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে মণিপুরির আরেকটু মণিপুরিটা চর্চা হওয়া দরকার আমাদের রাজ্যে, একটু যেন আমি জানি না, বোধহয় ইয়াং জেনারেশনকে আরেকটু অ্যাট্রাক্ট করা, মোটিভেট করা নাচটাকে। যারা গুরুরা, ওরা তো নিশ্চয়ই চেষ্টা করছেন, আমাদেরও দায়িত্ব একটু এই ডান্স ফর্মগুলো। ওড়িশি নিয়ে আমিও চেষ্টা করে চলেছি, কারণ ওড়িশিটা একেবারেই নতুন, একদমই নতুন, জাস্ট কয়েক বছরই হয়েছে আমরা শুরু করেছি শেখানো এখানে। আস্তে আস্তে আশা করছি হবে, কারণ এত সুন্দর ডান্স ফর্মগুলো, এগুলো নিশ্চয়ই হবে। মণিপুরিটাও হবে আশা করি, কারণ একটা তো গ্যাপ পড়ে। মণিপুরির কথা বললে মণিপুরির সহযোগী বাদ্যযন্ত্রগুলো কিন্তু ত্রিপুরাতে অ্যাভেলেবেল আছে মোটামুটি, ওনাদের পুংবাদক বা ওরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে। কিন্তু আমি যদি ভাবি যে ভরতনাট্যমের ক্ষেত্রে মৃদঙ্গম বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলো, বা ওড়িশির ক্ষেত্রে যেগুলো এবং বা ওড়িশির গান গাওয়ার জন্য বা কর্ণাটিক ক্লাসিক্যাল গাওয়ার জন্য এইগুলো কি কোনো জায়গায় আটকাচ্ছে? অবশ্যই এগুলোতে তো আমাদের লাইভ অর্কেস্ট্রা যেহেতু হচ্ছে না, এখানে লাইভ মিউজিশিয়ানসরা আমরা পাই না। আমাদের দরকার পড়লে আমরা ভুবনেশ্বর থেকে আনতে হয় ওড়িশিতে, এবং আমরা বাইরেও যখন যাই পারফরমেন্সে আমরা ভুবনেশ্বর থেকে। ত্রিপুরাতে আমার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এখানে একটা সেট অফ মিউজিশিয়ানস, কারণ আমি কয়েক মাস আগে গত বছর একটা করিয়েছিলাম কম্পোজিশন এখানকার মিউজিশিয়ানদের দিয়ে, এবং সেটা G20 সামিটে পারফর্মও হয়। তো সেই এখন আমি শুরু করেছি আস্তে আস্তে কিছু নিজস্ব কম্পোজিশন, এটার জন্য আমার নিজস্ব মিউজিশিয়ান সেট করা, এদেরকে কিছু ওয়ার্কশপে পাঠানো। আমার মতে কি মনে হয়, যেগুলো একটু মিউজিশিয়ান বা লাইভ অর্কেস্ট্রার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, এদের যদি একটু ওয়ার্কশপের ব্যবস্থা করে দাও। এই ওয়ার্কশপ গুলো কি আমরা সঙ্গীত নাটক একাডেমি বা আইসিএ তাদের কাছে আশা রাখতে পারি? অবশ্যই আমরা নাচের ওয়ার্কশপের পাশাপাশি এই ওয়ার্কশপগুলোর একটা আমার প্ল্যান আছে, আমারও ইচ্ছে আছে কিছু ইনস্ট্রুমেন্টের ওয়ার্কশপ করানো। সঙ্গীত নাটক একাডেমির কাছে আমি দিল্লিতে প্রস্তাব পাঠাবো, যদি ওনারা বলেন তাহলে ত্রিপুরাতে আমরা অনেকেই
ইন্টারেস্টেড আছে এই ভারতনাট্যম মিউজিক বা ওড়িশি মিউজিক, যেটা আমাদের রিদমটা যেটা, এটা যদি একটা ওয়ার্কশপ করা যেতে পারে, যা বেসিক ক্লাসগুলোতে তো আমরা এই রিদমগুলো নিয়েই আমরা ক্লাস করা, প্রাইমারিতে কাজ চালানো যায়, তারপরে নয় কোয়ালিটিটা বাড়ানো যায়, আস্তে আস্তে ডেভেলপ হয় এবং নিজেদের কম্পোজিশন করা যায়, এগুলো ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আর যেটা আমাদের প্রায় মানে শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্ন করছি যে এই যে কাজগুলো হচ্ছে, তুমি বললে যে আগামী দিনে এই ইনস্ট্রুমেন্ট বা মানে অন্যান্য ক্লাসিক্যাল ফর্মের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোকে নিয়ে ওয়ার্কশপ করা, মানে এরকমভাবে তো অনেকেই ভাবছে যে আমরা আচ্ছা দেখি শাস্ত্রীয় নাচের কস্টিউম নিয়ে কিছু কাজ করে, মানে এখানে এখন দেখলাম যে ভরতনাট্যমের কস্টিউম কেউ কেউ তৈরি করছেন, মোটামুটি এরকম করে অনেক প্রকারের চেষ্টা চলছে। এই যে সার্বিক একটা চেষ্টার প্রয়াসের পরেই আমাদের আজকে ত্রিপুরার নৃত্য মানচিত্র বা আগরতলার নৃত্য চর্চার ক্ষেত্রটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটাকে আমি মূল ভারতের নৃত্য চর্চার সঙ্গে যদি আমি মানে তুলনা করতে চাই, আলাদা আলাদা শাস্ত্রীয় নাচকে ধরে, মানে এই পরিস্থিতিটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে এবং এই বিশ্লেষণের যদি মানে ত্রুটি থাকে কোন জায়গায় সেটা কি, বা মানে সম্ভাবনা থাকলে সেটা কি, কিরকম? দেখো, এই যে নর্থ ইস্ট, আমরা তো নর্থ ইস্টের একটা ছোট রাজ্যে আছি ত্রিপুরা, তারপরেও আমি বলবো কালচারালি ত্রিপুরা ভীষণ রিচ। হ্যাঁ, সব কটা স্টেটেরই যে মানে নর্থ ইস্টের মধ্যে নিজস্ব কালচার আছে, ট্রেডিশন আছে, বাট তুমি যদি মানে পুরো মেইনল্যান্ডের কথা নিয়ে ক্লাসিক্যাল ফর্ম বা নিয়ে বলো, ত্রিপুরার মধ্যে কিন্তু অ্যাডাপশন, যেটা একটা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতাটা কিন্তু এখানে খুব আছে। আমরা কিন্তু খুব ওপেন, আমরা যেরকম আমাদের যেরকম এখানে 19টা ট্রাইব আছে, আমাদের এখানে 19টা ট্রাইবের 19 রকমের নাচ আছে, মিউজিক আছে, আমরা কিন্তু ক্লাসিক্যাল ফর্মও কিন্তু বেশ অনেকগুলোই আমাদের স্টেটে আছে এবং বেশ অনেক বছর ধরে আছে এবং আরো আসবে আমি আশা করি। সত্রিয়া আসবে, কথাকলি আসবে, মানে আমরা হোপফুল ভীষণ। তো ত্রিপুরা কিন্তু সেই দিক থেকে খুবই নোটেড, আমাদের এখানে বেশ কিছু যে নাচগুলো হচ্ছে মানের দিক থেকেও কোনোভাবে মানে পিছিয়ে দেওয়া যাবে না, জাতীয় স্তরে। হ্যাঁ, একদমই জাতীয় স্তরের পারফর্মাররাও আছে, জাতীয় পুরস্কার পাওয়াও আছে এখানে আর্টিস্ট। তো আমরা কোনো অংশে পিছিয়ে না, আমরা চেষ্টা করলে এগিয়ে যেতে হবে। শুধু একটা জিনিস, আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম, ইয়াঙ্গার জেনারেশনকে আমাদেরকে ইন্সপায়ার করতে হবে, এই কাজটা আমাদেরকে একদম উঠে পড়ে লাগতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পিছিয়ে পড়বো। ইয়াঙ্গার জেনারেশনকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই করতে হচ্ছে, পড়াশোনা, তার মধ্যে এই যে ক্লাসিক্যাল বা ইন্ডিয়ান আর্ট ফর্ম গুলোকে ধরে রাখতে হবে, তবে গিয়ে আমরা পুরো দেশে আরো বেশি ত্রিপুরার নাম উজ্জ্বল হবে। আমরা খুবই আশাবাদী দিদি যে আজকের দিনে ত্রিপুরায় শাস্ত্রীয় নৃত্য চর্চা মানে নির্দিষ্ট করে বলতে গেলে আগরতলার শাস্ত্রীয় নৃত্য চর্চার যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা সংখ্যার দিক থেকে নাই করে 5টা শাস্ত্রীয় নাচ এখানে কম বেশ চর্চা হচ্ছে, এবং যদি গুণগত মানের তুমি বললেই যে জাতীয় মানের শিল্পীরা এখানে আছেন, সার্বিকভাবে আমরা আশা রাখবো আগামী দিনে আমাদের আরো অনেক ব্যাপকতা তৈরি হবে এবং তোমাদের মতো শিল্পীদের যোগদানে আমরা আরো সমৃদ্ধ হব, এবং অবশ্যই সরকারি সংস্থাগুলো যাদের এই সংস্কৃতি বিষয়ক দপ্তর বা এই ধরনের কাজে সারা যুক্ত, তারাও আমাদের প্রতি আরেকটু নজর দেবেন। এই কথা বলে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দিদিকে অনেক ধন্যবাদ, নমস্কার।